হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত, যেখানে এই ভিডিওর মাধ্যমে ডাব্লিউবিএসএসসির যে অ্যানসার কি প্রকাশিত করা হয়েছে সেই নিয়ে আমি কিন্তু দুখানা ভিডিও আপলোড করেছি। যারা যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এবার পুরো বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। সেটা হচ্ছে আপনাদের যে অ্যানসার কি প্রকাশিত হয়েছে সেই অ্যানসার কি মেলানোর পর আপনাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার কাট অফ কেমন যেতে পারে সেই পুরো বিষয়টা আপনারা এবার এই ভিডিওর মাধ্যমে জেনে নিন। এবং আপনাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার রেজাল্ট অফিসিয়ালি ভাবে কবে প্রকাশিত হতে পারে সেই বিষয়টা আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো। তার জন্য যারা যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখতে থাকুন। আর ডাব্লিউবিএসএসসি পরীক্ষা সংক্রান্ত আরো বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন। তার জন্য তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো সবার প্রথমে যেটা দেখে নেব সেটা হচ্ছে এই যে গ্রুপ সি এর পরীক্ষা হয়েছে সেই গ্রুপ সি এর পরীক্ষার ভ্যাকেন্সি কত ছিল। অর্থাৎ 2016 সালের গ্রুপ সি পরীক্ষাতে টোটাল ভ্যাকেন্সি কত ছিল 2358, এবং রিসেন্টলি অর্থাৎ কারেন্ট 2026-এ কত ভ্যাকেন্সি আছে 2989টি। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে 2016 সালে পরীক্ষাটি হয়েছিল, সেখানে দুর্নীতির কারণে যে অনেকের চাকরি চলে গেছিল তার মধ্যে কিন্তু টেন্টেড ক্যান্ডিডেট কত না 1163। তাহলে 2016-র যে ভ্যাকেন্সিটা ছিল সেই ভ্যাকেন্সি অনুযায়ী নন টেন্টেড প্রার্থী কতজন না এই 2358 থেকে টেন্টেডটা যদি আপনারা বাদ দেন, অর্থাৎ 2358 মাইনাস 1163 যদি করেন সেক্ষেত্রে নন টেন্টেড হচ্ছে 1195। তাহলে এই 2026 সালে গ্রুপ সি এর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে টোটাল ভ্যাকেন্সি কত ছিল 2989টি। এবার যদি আমরা এখান থেকে এই 1195টি যে নন টেন্টেড ক্যান্ডিডেট আছে সেটাকে যদি বাদ দিই সেক্ষেত্রে আমাদের কিন্তু ফ্রেশার্সদের ভ্যাকেন্সিটা বেরিয়ে যাবে। সেক্ষেত্রে ফ্রেশার্সদের কত ভ্যাকেন্সি আছে গ্রুপ সি 2026 সেটা হচ্ছে 1794টি কিন্তু ফ্রেশার্সদের ভ্যাকেন্সি আছে। আর বাদ বাকি ভ্যাকেন্সিটা কিন্তু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের আছে। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এবং এই 2026 যে গ্রুপ সি পরীক্ষা হয়েছে যেখানে 2989টি শূন্য পদ আছে, এই 2989টি শূন্য পদকে পূরণ করার জন্য পশ্চিমবঙ্গের 23টা জেলা থেকে কিন্তু বিভিন্ন প্রার্থীরা আবেদন করেছে এবং প্রত্যেকটা জোন ধরে ধরে কিন্তু আবেদন করেছে। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গের মধ্যে ডাব্লিউবিএসএসসি তরফ থেকে মোট 4খানা জোন কিন্তু ভাগ করা হয়েছে পশ্চিমবঙ্গকে, এবং সেই 4খানা জোনের মধ্যে ভ্যাকেন্সি অনুযায়ী কিন্তু সেফ জোন, ডেঞ্জার জোন এবং মডারেট জোন এরকম ভাবে 4খানা জোনে কিন্তু ভাগ করা যেতে পারে। যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা সেফ জোন এবং কোনটা ডেঞ্জার জোন। অর্থাৎ সেফ জোনের মধ্যে রয়েছে ওয়েস্টার্ন জোন যেখানে টোটাল ভ্যাকেন্সি আছে 723টি, এবং এরপরই আছে ইস্টার্ন জোন যেখানে টোটাল ভ্যাকেন্সি আছে 717টি ভ্যাকেন্সি কিন্তু আছে। যেহেতু এখানে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে এই দুটো জোনে, তার জন্য এই দুটো জোনের কাট অফ সবচেয়ে কম যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর আসি মডারেট জোন যেটা হচ্ছে নর্দার্ন জোন, যেখানে টোটাল ভ্যাকেন্সি আছে 615। এখানে কিন্তু মাঝারি ধরনের কম্পিটিশন লক্ষ্য করা যাবে। আর সব থেকে বেশি কাট অফ যেখানে লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে সাউদার্ন জোন এবং সাউথ ইস্টার্ন জোন। কি কারণে না এইখানে যেহেতু ভ্যাকেন্সি সব থেকে কম আছে, অর্থাৎ সাউদার্ন জোনে ভ্যাকেন্সি আছে আপনাদের 491টি এবং সাউথ ইস্টার্ন জোনে টোটাল ভ্যাকেন্সি কত আছে না 443টি। যেহেতু এই দুটো জোনে সব থেকে কম ভ্যাকেন্সি আছে তার জন্য কিন্তু এই দুটো জোনে সবচেয়ে বেশি কাট অফ যাবে এবং কম্পিটিশনও কিন্তু সব থেকে বেশি থাকবে। তো ওয়েস্টার্ন জোন এবং ইস্টার্ন জোন ধরে যারা আবেদন করেছে তাদের সুযোগ সব থেকে বেশি থাকবে এবং তাদের মধ্যে কম্পিটিশনও কিন্তু কম লক্ষ্য করা যাবে এবং কাট অফও কিন্তু এখানে কম থাকবে। তো নর্দার্ন জোনে যারা যারা আবেদন করেছে তাদের মধ্যে কম্পিটিশন কিন্তু তুলনামূলকভাবে মডারেট থাকবে বা মাঝারি থাকবে এবং কাট অফও কিন্তু মাঝারি থাকবে। এছাড়াও যারা যারা সাউদার্ন জোন এবং সাউথ ইস্টার্ন জোনে আবেদন করেছে তাদের জন্য বলে রাখি তাদের মধ্যে লড়াই কিন্তু সবচেয়ে কঠিন হবে এবং কাট অফও কিন্তু তাদের ক্ষেত্রে বেশি দেখা যাবে। তো এটা হচ্ছে সেফ জোন এবং ডেঞ্জার জোন। পুরো বিষয়টা আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো এবার আসি ডাব্লিউবিএসএসসির কাট অফ কত থাকবে। আমি এর আগে একটি ভিডিওর মাধ্যমে
কিন্তু কাট অফটা কেমন যেতে পারে সেই বিষয়ে একটি ধারণা আপনাদের কাছে তুলে ধরেছিলাম। কিন্তু এবার যখন অ্যান্সার কি প্রকাশ করা হয়েছে, সেই অ্যান্সার কি থেকে অ্যান্সার মেলানোর পরে কেমন কাট অফ থাকতে পারে এবছর, সেটা এবার আপনাদের কাছে তুলে ধরছি। যেখানে প্রত্যেকটা জোন ওয়াইজ কিন্তু +-2 করে করে অ্যান্সার বাড়তেও পারে বা কমতেও পারে, কিন্তু ওভারঅল যদি আপনারা এই নাম্বারটা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু পরবর্তী রাউন্ডে যাওয়ার সুবর্ণ সুযোগ কিন্তু রয়েছে। তো ইউআরদের জন্য কাট অফ কত থাকতে পারে? 55 +-2। ওবিসি এর ক্ষেত্রে কাট অফ কত থাকতে পারে? 53 +-2। ওবিসি বি এর ক্ষেত্রে কাট অফ কত থাকতে পারে? 54 +-2। এটা কিন্তু প্রত্যেকটা জোন ওয়াইজ ভ্যারি করবে, যেখানে যেমন কম্পিটিশন এবং যেখানে যেমন আবেদন করেছে। আমি আগেই আলোচনা করলাম কোনটা ডেঞ্জার জোন, কোনটা সেফ জোন বা কোনটা মডারেট জোন, সেই রকম জোন ওয়াইজ কিন্তু এই নাম্বারটা ভ্যারি করবে। বাদ বাকি ওভারঅল কিন্তু প্রথমে যে নাম্বারটা আছে অর্থাৎ 54, 53, 55 এই নাম্বারটা থেকে +-2 করে করে কিন্তু নাম্বার ভ্যারি করতে পারে। আদারওয়াইজ বাকি সমস্ত কাট অফটা কিন্তু এর মধ্যেই থাকতে পারে। এছাড়াও এসটি দের জন্য কাট অফ 52 +-2। এসটি দের ক্ষেত্রে কাট অফ 49 +-2। ইডব্লিউএস এর ক্ষেত্রে কাট অফ 45 +-2। এবং অনেকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করছিল যে পিএইচ ক্যাটাগরিদের জন্য কাট অফ কেমন যেতে পারে। তো পিএইচ ক্যাটাগরিদের জন্য গ্রুপ সি পোস্টের জন্য 30 থেকে 35 এর মধ্যে কাট অফ কিন্তু দেখা যেতে পারে। তো এইরকম কাট অফ কিন্তু 2026 থাকতে পারে গ্রুপ সি পোস্টের জন্য। তো অ্যান্সার কি মেলানোর পর আপনাদের কেমন কি স্কোর আসছে 60 এর মধ্যে, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে মেনশন করবেন। এবং আপনাদের নাম্বার যদি 50+ হয়ে থাকে বা এই নাম্বারটার আশেপাশে হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু এখন থেকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করে দেবেন এবং অবশ্যই গ্রুপ সি পোস্টের জন্য টাইপিং এর প্র্যাকটিস কিন্তু শুরু করবেন। তো গ্রুপ সি পোস্টের জন্য কিন্তু এটুকুই বলার ছিল। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এর পরবর্তীতে আছে গ্রুপ ডি, অর্থাৎ 2016তে গ্রুপ ডি এর টোটাল ভ্যাকেন্সি কত ছিল? 4488। এবং এবছর কত ভ্যাকেন্সি আছে গ্রুপ ডি পোস্টের জন্য? 5488। যেখানে 10 টেট ক্যাটাগরি ক্যান্ডিডেট কত আছে? 2349। আর 2016 সালের যে ভ্যাকেন্সিটা ছিল 4488, সেখান থেকে যদি 10 টেটটা বাদ দিই সেক্ষেত্রে নন 10 টেটটা পেয়ে যাব, অর্থাৎ 2139টা হচ্ছে নন 10 টেট ক্যাটাগরি ক্যান্ডিডেট। তো এরা হচ্ছে এক্সপিরিয়েন্স ক্যাটাগরি ক্যান্ডিডেট। এবার 2026-এ ফ্রেশার্সদের ভ্যাকেন্সি কত আছে? না যেটা আছে অর্থাৎ 5488 টোটাল শূন্যপদ আছে, সেখান থেকে যদি নন 10 টেটটা যদি বাদ দিই অর্থাৎ 5488 থেকে 2139টা যদি বাদ দিই, সেক্ষেত্রে ফ্রেশার্সদের ভ্যাকেন্সি হচ্ছে 3349 হচ্ছে ফ্রেশার্সদের ভ্যাকেন্সি। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। অর্থাৎ এই 3349 জন নতুন প্রার্থী কিন্তু এই গ্রুপ ডি তে সুযোগ পাবে এবছর। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এবার আসি এই যে টোটাল ভ্যাকেন্সিটা আছে, যেখানে কোথায় কাট অফ বেশি থাকবে এবং কোথায় কাট অফ কম থাকবে, সেটা হচ্ছে এই স্লাইডের মাধ্যমে আপনারা কিন্তু বুঝতে পারবেন। যেখানে সবচেয়ে বেশি কাট অফ কোথায় থাকবে? না সাউথ ইস্টার্ন জোনে। আর এখানে কিন্তু শূন্যপদ সব থেকে কম 543টি শূন্যপদ কিন্তু শুধুমাত্র ফ্রেশার্সদের জন্য আছে। আর তুলনামূলকভাবে কম কাট অফ যেখানে যেতে পারে সেটা হচ্ছে নর্দার্ন এবং ওয়েস্টার্ন জোন। আর এখানে কিন্তু ফ্রেশার্সদের সুযোগ সব থেকে বেশি থাকবে, কারণ এখানে টোটাল শূন্যপদ আছে ফ্রেশার্সদের জন্য প্রায় 3000। অর্থাৎ গ্রুপ ডি পরীক্ষার জন্য সাউথ ইস্টার্ন জোন হচ্ছে ডেঞ্জার জোন এবং নর্থ ও ওয়েস্টার্ন জোন হচ্ছে সেফ জোন। অর্থাৎ যারা যারা সাউথ ইস্টার্ন জোনে আবেদন করেছে তাদের কম্পিটিশন কিন্তু বেশি থাকবে এবং কাট অফও কিন্তু বেশি থাকবে, কিন্তু তুলনামূলকভাবে কম্পিটিশন কম থাকবে এবং কাট অফ কম থাকবে যে দুটি জোনে, সেটা হচ্ছে নর্দার্ন ও ওয়েস্টার্ন জোন। এছাড়াও গ্রুপ ডি কাট অফটা আপনাদের কাছে আলোচনা করার আগে একটা বিষয় আপনাদের কাছে স্পষ্ট করে দিচ্ছি যে আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের যে 40 নম্বরের লিখিত পরীক্ষা হয়েছে, সেই 40 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে অ্যান্সার কি অনুযায়ী একখানা প্রশ্ন হয়ে কিন্তু রং প্রশ্ন বলা হয়েছে। তো WBSSC তরফ থেকে এখানে কিন্তু দুখানা জিনিস করা হতে পারে, অর্থাৎ এই একটি নাম্বারকে প্রত্যেক ক্যান্ডিডেটকে দিয়ে দেওয়া হতে পারে। আর একটা WBSSC করতে পারে এই একটা প্রশ্নকে যেহেতু বাদ দিয়েছে তার জন্য এই 40 থেকে 1 নাম্বার বাদ দিয়ে 39 নাম্বারটা কাউন্ট করতে পারে এবং সেখান থেকে কিন্তু কাট অফ বের করতে পারে। তো যদি 40 ধরে তারা কাট অফ বের করে তাহলে আপনারা জানবেন প্রত্যেকে কিন্তু 1 নাম্বার করে দেওয়া হবে, যেহেতু একটি প্রশ্ন ভুল ছিল। আর যদি 39 এর মধ্যে কাট অফ বের করে সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রত্যেকে বুঝতে পারছেন তখন কিন্তু একটা প্রশ্নকে টোটালি বাদ দিয়ে কিন্তু কাট অফটা ডিক্লেয়ার করবে। তো এই কথাটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো অ্যান্সার কি মেলানোর পর কাট অফের একটি ধারণা আপনাদের কাছে কিন্তু আমি তুলে ধরতে পারি, সেটা হচ্ছে জেনারেল প্রার্থীদের জন্য অর্থাৎ ইউআর ক্যাটাগরির জন্য কাট অফ থাকতে পারে 33 +-2। আর এই +-2টা কিন্তু
সেফ জোন এবং ডেঞ্জার জোন ওয়াইজ ভ্যারি করবে। যেখানে ভ্যাকেন্সি কম আছে সেখানে কাট অফ বেশি যাবে, আর যেখানে ভ্যাকেন্সি বেশি আছে সেখানে কিন্তু কাট অফ কম যাবে। তো ওবিসি এর ক্ষেত্রে কাট অফ কেমন থাকতে পারে? 30+-2। ওবিসি বি এর ক্ষেত্রে 32+-2। এসসি দের ক্ষেত্রে 31+-2 কাট অফ দেখা যেতে পারে গ্রুপ ডি পরীক্ষার জন্য, এবং এসটি দের ক্ষেত্রে 26+-2, ইডব্লিউএস এর ক্ষেত্রে 29+-2, আর পিএইচ ক্যাটাগরিদের জন্য 21 থেকে 24 কাট অফ কিন্তু দেখা যেতে পারে। তো এরকম ট্রেন্ডই কিন্তু গত বছর দেখা গিয়েছিল, যদিও এবছরের ভ্যাকেন্সি আর গত বছর ভ্যাকেন্সির মধ্যে তফাৎ আসে, কিন্তু বিভিন্ন রকম অ্যানালিসিস করার পর এবং বিভিন্ন রকম তথ্য ট্যালি করার পর এবং সর্বশেষ যে আপডেটটা ডাব্লিউবিএসএসসি তরফ থেকে এসেছিল সেটা হচ্ছে অ্যানসার কি প্রকাশ হওয়ার পর যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এরকমই কাট অফ কিন্তু দেখা যেতে পারে, +-2 করে করে কিন্তু জোন ওয়াইজ ভ্যারি করবে। তো এই নাম্বারের কাছাকাছি যারা যারা নাম্বার পেয়েছেন তারা অবশ্যই কিন্তু এখন থেকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করবেন, এবং অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন যে আপনাদের রিটেনে কত পার্সেন্টেজ মার্কস অ্যানসার কি মেলানোর পর আপনাদের কত নাম্বার আসছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন। তো এটা তো হলো অ্যানসার কি মেলানোর পর কেমন কি আপনাদের কাট অফ থাকতে পারে সেই সংক্রান্ত আপডেটগুলো বা সেই সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরলাম এবং এটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো এবার আসি আপনাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম রিউমার উঠে আসছে যে এই মাসেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে পারে, কারণ অনেকেই বলছে যে, অর্থাৎ অনেকে যে লজিকটা তুলে ধরছে যেহেতু সামনে ভোট আছে সেই ভোটের আগে রেজাল্টটা পাবলিশ করে দিয়ে তার এফেক্ট যদি ভোটের মধ্যে বা ভোটের ফলের মধ্যে ফেলা যায়, তার জন্য এই মাসেই কিন্তু এসএসসি তরফ থেকে রেজাল্ট প্রকাশিত হতে পারে। তো এরকম বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় কিন্তু খবর উঠে আসছে, কিন্তু বাস্তব একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমি কালকেই একটি আর্টিকেল আপনাদের কাছে তুলে ধরেছিলাম যে এসএসসি যে চেয়ারম্যান আছে সেই চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী জুলাই মাসের আগে ডাব্লিউবিএসএসসি তরফ থেকে রিটেন এক্সামের ফলাফল প্রকাশ করার সম্ভাবনা কিন্তু খুবই কম। কি কারণে? না, যে দুটি এক্সাম হয়েছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি, এই যে দুটি এক্সাম হয়ে গেছে সেখানে টোটাল কতজনা পরীক্ষা দিয়েছে? প্রায় 15 লক্ষ প্রার্থী কিন্তু পরীক্ষা দিয়েছে। তো ওএমআর এর সংখ্যা কত? প্রায় 15 লক্ষ। তো এত কম সময়ে এই 15 লক্ষ প্রার্থীর ওএমআর চেক করে সেইগুলিকে ডিজিটাইজ করে রেজাল্ট পাবলিশ করা ডাব্লিউবিএসএসসি তরফ থেকে কিন্তু খুবই মুশকিলের একটা কাজ। তার জন্য তাদের কিন্তু, অর্থাৎ এই প্রত্যেকটা ওএমআর চেক করার জন্য তাদের কিন্তু টাইম লাগবে এবং রেজাল্ট প্রস্তুত করতেও কিন্তু তাদের টাইম লাগবে। তো তার জন্যই কিন্তু জুলাইয়ের আগে ডাব্লিউবিএসএসসি তরফ থেকে রিটেন এক্সামের রেজাল্ট কিন্তু প্রকাশিত করা হবে না, সেটা কিন্তু এসএসসি চেয়ারম্যানের বক্তব্যের মাধ্যমে কিন্তু বলে দিয়েছে একটি আর্টিকেলে। আমি কিন্তু কালকেই তার প্রুফও আপনাদের কাছে তুলে ধরেছি। তো যারা যারা বলছে এই মাসে রেজাল্ট বেরোবে তাদেরকে তাদের মতন করে বলতে দিন। আমার রিকোয়েস্ট, আপনারা কিন্তু এই রকমের কোন রকম রিউমার বা ফলস ইনফরমেশনে কান দেবেন না। যতটা সম্ভব অথেন্টিক ইনফরমেশন যেখান থেকে পারবেন সেই সমস্ত ভ্যালিড সোর্সগুলোকেই ফলো করার চেষ্টা করবেন। আর বাদবাকি সমস্ত আপডেট অফিসিয়াল ভাবে জানার জন্য অবশ্যই কিন্তু প্রতিনিয়ত ডাব্লিউবিএসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করবেন রেগুলার, এবং তাদের যে নোটিশগুলো প্রকাশিত হয় প্রতিদিন সেইগুলো ফলো করে বিস্তারিত আপডেটগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর সমস্ত রকম ভ্যালিড ইনফরমেশন জানার জন্য অফিসিয়াল সোর্স থেকে সমস্ত রকম সঠিক ইনফরমেশন জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, অর্থাৎ অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো এই ছিল পুরো আপডেটটা, আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনোর মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।